আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বিস্তার পরিমাপে আজকে আমার দ্বিতীয় লেকচার এবং এটাই আমাদের সর্বশেষ লেকচার। আমরা আজকে টাইপ 3 অর্থাৎ শ্রেণীকৃতের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ নির্ণয় করব। আমাদের একটি শ্রেণীবিন্যাস দেওয়া আছে, শ্রেণী 51 থেকে 60 যার গণসংখ্যা 10, 61 থেকে 70 গণসংখ্যা 20, 71 থেকে 80 গণসংখ্যা 15, 81 থেকে 90 গণসংখ্যা 10 এবং 91 থেকে 100 গণসংখ্যা 5। তাহলে আমরা প্রথম পরিসর ও পরিসর অঙ্ক নির্ণয় করব। আমরা লেকচার 1-এ সকল সূত্র বিস্তারিত আলোচনা করেছি। শ্রেণীকৃতের ক্ষেত্রে আমাদের পরিসরের জন্য প্রয়োজন হয় সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা এখানে 51 এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা 100। আমরা পেয়ে যাব পরিসর ln পরিসর সমান ln মাইনাস l1। তাহলে আমাদের পেয়ে গেলাম 49। পরিসর অঙ্কের সূত্রটা লিখব ln মাইনাস l1 বাই ln প্লাস l1 ইন্টু 100। আমরা সর্বশেষ ক্যালকুলেশন করে পাবো 32.45%। এরপর আসো গড় ব্যবধান ও গড় ব্যবধান অঙ্ক নির্ণয়। তো তোমরা গড় ব্যবধান ও গড় ব্যবধান অঙ্কের সময় জানো সর্বপ্রথম দরকার আমাদের গড়। তো আমরা প্রথমে গড়, মধ্যক এবং প্রচুরক এই তিনটি নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমেই গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে। যেহেতু শ্রেণীকৃত, তোমরা জানো গড়, মধ্যক এবং প্রচুরক শ্রেণীকৃতের ক্ষেত্রে সূত্রগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আগে সারণী তৈরি করি। শ্রেণীর মধ্যমান বিন্দু, যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে বের করি সেটা জানো। ওই শ্রেণীর দুই প্রান্তের দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ আমরা প্রথম শ্রেণীর মধ্যবিন্দু পাবো 51 এবং 60, এই দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করব। অনুরূপভাবে বাকিগুলো কাজ করব। গণসংখ্যা আমাদের দেওয়া ছিল, আমরা fi xi বের করব। fi xi স্কোয়ার, এটা তোমরা একটু সাবধানে বের করবা, অর্থাৎ xi কে বর্গ করবা। প্রথমে বর্গ করার পরে যে মান পাবা সেই মানটাকে fi অর্থাৎ গণসংখ্যা দ্বারা গুণ করবা। যেমন যদি প্রথম শ্রেণীর fi xi স্কোয়ার তোমরা বের করো, তাহলে প্রথমে xi স্কোয়ার অর্থাৎ 55.5 কে বর্গ করবা ইন্টু fi অর্থাৎ 10 দ্বারা গুণ করবা, কারণ ওই শ্রেণীর গণসংখ্যা 10। আমরা যোজিত গণসংখ্যা বের করব, অনুরূপভাবে বাকি কাজগুলো করব। তো তোমরা এরকমের তালিকা অনেক করে এসেছো, এটা নিয়ে আর বিস্তারিত বলবো না। তোমরা তালিকাটা সুন্দর করে করবা, বিশেষ করে ক্যালকুলেশন যাতে আমাদের নির্ভুল হয় সেদিকে তোমরা একটু খেয়াল করবা। যোজিত গণসংখ্যা বলি, যদিও করে এসেছো আগে। প্রথমেই প্রথম শ্রেণীর গণসংখ্যা, এরপরে দ্বিতীয়তে 30 আসে, অর্থাৎ প্রথম দুইটি শ্রেণীর গণসংখ্যা 10 যোগ 20 30 হবে। 45 হলো প্রথম তিনটি শ্রেণীর গণসংখ্যার যোগফল, তাহলে 10 20 30 আর 15 45 হয়ে গেল। এরপরে 55 অর্থাৎ প্রথম 4টি গণসংখ্যার যোগফল 55, সর্বশেষ 60 অর্থাৎ আমাদের অর্থাৎ মোট 5টি শ্রেণীর গণসংখ্যার যোগফল। যাই হোক, আমরা তালিকাটা আশা করি সবাই সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবো। গড় নির্ণয় করব। তো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র সামেশন fi xi বাই n। আমরা মানটা বসাবো, সামেশন fi xi 4330 আর n 60 পেয়ে যাব। মধ্যক আমাদেরকে টেস্ট করতে হয়, সেটা কি n/2 এর মান যে শ্রেণীতে পড়ে আমরা বলি ওই শ্রেণীতে মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে n/2 বের করব, তার মানে সেটা 30 হয়ে গেল, অর্থাৎ 30তম পদের মান মধ্যক হবে, যেটা আমাদের 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। মনে রাখবে, মধ্যক প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এগুলো সবসময় আমরা যোজিত গণসংখ্যা দেখে সিদ্ধান্ত নিয়ে থাকি কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের দেখো, দ্বিতীয় শ্রেণীতে আমাদের যোজিত গণসংখ্যা ছিল 30, আর যেহেতু দ্বিতীয় শ্রেণীতে 30 অবস্থিত, সে কারণে আমাদের দ্বিতীয় শ্রেণীতেই হবে মধ্যক শ্রেণী, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা সূত্র লিখব
মধ্যকের এম ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফসি বাই এফ এম ইন্টু ডি। তো তোমরা সূত্রটা লিখে তোমরা জানো এল মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এন বাই টু বের করবা, এফসি মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা আমাদের এখানে যার মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে দিই এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর ডি মানে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা সে মানগুলো বসাবো। আবার সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যদি এগুলো করে এসেছো। এল মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন বাই টু তো বের করবা, এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর ডি হলো শ্রেণী ব্যবধান। আমরা সে মানগুলো বসাবো, বসে এখানে ক্যালকুলেশন করব, তাহলে শেষ পর্যন্ত পেয়ে যাব 71। প্রচুরক, তো প্রচুরক তোমরা জানো, প্রচুরক হলো যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটি হলো আমাদের প্রচুরক শ্রেণী। তা আমরা এখানে দেখতে পাচ্ছি 61 থেকে 70 শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা অর্থাৎ 20 অবস্থিত। অতএব 61 থেকে 70 শ্রেণী হবে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা সূত্র লিখব এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ডি। তো এখানে তোমরা জানো এল মানে এখানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এফ ওয়ান হলো প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এফ টু হলো প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর ডি তো জানো শ্রেণীবিন্যাস। তাহলে এফ ওয়ান আমরা বের করেছি প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তো প্রচুরক শ্রেণীতে ছিল আমাদের 20, তার পূর্ববর্তীতে 10, তাহলে এটা 10 হয়ে যাবে। প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য হলো এফ টু, অতএব আমরা 20 মাইনাস 15 ইকুয়াল টু 5 পাবো, আর শ্রেণী ব্যবধান 10 সেটা লিখব। লিখে আমরা এখানে ক্যালকুলেশন করব, তাহলে আমরা প্রচুরক পেয়ে যাব। আমাদের গড় মধ্যক প্রচুরক নির্ণয় শেষ। এখন আমাদের গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। তাহলে আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের জন্য আবার সারি তৈরি করব। তাহলে আমরা সারণী তৈরি করলাম। তাহলে এখানে তোমাদের শ্রেণী না লিখলেও চলবে, এক্স এ নিয়ে আসছি, এফ এ নিয়ে আসছি। তাহলে আমাদের গড় থেকে গড় ব্যবধানের সূত্রে আমরা জানি সামেশন এফ আই ফর্ম মানে এক্স আই মাইনাস এক্স বার বাই এন, মধ্যকে ছিল সামেশন এফ আই ফর্ম মান এক্স আই মাইনাস এম ই বাই এন, আর প্রচুরকে এফ আই সামেশন এফ আই ইন্টু ফর্ম মান এক্স আই মাইনাস এম ও বাই এম। তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই তালিকাটা তৈরি করব। একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে রাখো। যেমন প্রথম শ্রেণী ছিল আমাদের 51 থেকে 60, আমাদের সেখানে এক্স আই ছিল 55.5, এফ আই 10, এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার। অর্থাৎ আমরা কি কাজ করব, এফ আই মানে 10 দ্বারা গুণ করব কাকে, এফ আই মাইনাস এক্স বার অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ 55.5 থেকে আমরা গড়টা বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা পাবো সেটার ফরম মান রাখবো। আমরা কখনো এখান থেকে নেগেটিভ মান আসবো না, এই কারণে আমাদের এখানে ফরম মান চিহ্ন ইউজ করা হলো। আমরা চিহ্ন বর্জিত মান ব্যবহার করব, অতঃপর গুণ করার ফলে যা আসে। এবার প্রত্যেকটা শ্রেণীর জন্য আমরা গড় মধ্য প্রচুরকের সাথে কাজ করে সর্বশেষে সবগুলো যোগ করে রাখব। এবার আসো আমাদের গড় ব্যবধান নির্ণয়। তা আমাদের প্রথমে গড় থেকে গড় ব্যবধান আমরা সামেশন একটু আগে বলেছি এফ আই ফরম মানে এক্স আই মাইনাস এক্স বার বাই এন, মানটা বসাবো। তাহলে আমাদের 10 পাবো। মধ্যক থেকে গড় ব্যবধান সে 10-এ ফেলাম। প্রচুরক থেকে গড় ব্যবধান সে 10-এ আসছে, অর্থাৎ তিনটি মান আমাদের সমান চলে এসেছে। আবার আসো গড় ব্যবধানাঙ্ক, সে আবার তিনটি ক্ষেত্রে লাগবে। গড় থেকে গড় ব্যবধানাঙ্ক আমরা মানগুলো বসাবো। মধ্যক থেকে গড় ব্যবধানাঙ্ক পেয়ে যাব 14.08,
সর্বশেষ প্রচুরক থেকে গড় ব্যবধানাঙ্ক আমরা এখানে পাবো 14.78%। যাও 3 ক্ষেত্রে নিয়ে আসছে দেখো। তো তোমাদের যদি কখনো গড় ব্যবধানাঙ্ক আসে দেখো, তোমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে কিভাবে করবে সেগুলো মাথায় রাখবে। বিষয়গুলো দেখো, গড় থেকে গড় ব্যবধানাঙ্ক বের করতে হলে সেটা শ্রেণীকৃত হোক কিংবা অশ্রেণীকৃত হোক, তাহলে প্রথমে আমাদের গড় লাগবে, এরপরে গড় ব্যবধান লাগবে, গড় ব্যবধানাঙ্ক লাগবে। এখানে আমি তোমাদেরকে বলেছি, যদি তোমাদের প্রশ্নে কখনো গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করে আসো, তোমরা এই 3 ক্ষেত্রে বের না করে তোমরা শুধু একটি ক্ষেত্রে বের করবা, গড় থেকে গড় ব্যবধানাঙ্ক। কারণ 4 নম্বরের জন্য যদি আসে অনেকগুলো কাজ করতে হয়, তো তোমরা 3টি না করে শুধু গড় থেকে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করে চলে আসবে। আর যদি দেখো যে না তোমাদের উল্লেখ করে এসেছে, সেক্ষেত্রে তোমরা যদি প্রশ্নে উল্লেখ করে থাকে তাহলে তা করতে বাধ্য, আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা শুধু গড় থেকে গড় ব্যবধান বা গড় থেকে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করে চলে আসবে। এবার আসো পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক। তো আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট সামেশন এফআই এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই এক্সআই বাই এন হোল স্কোয়ার। আমরা মানগুলো বসাবো টেবিল থেকে বা যে সারণী আমরা করে রেখেছি সেই সারণী দেখে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে পর আমরা পেয়ে যাব 11.979। ভেদাঙ্ক সিগমা স্কোয়ার, অর্থাৎ পরিমিত ব্যবধানকে বর্গ করে আমরা ভেদাঙ্কটা পেয়ে যাব। অথবা আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি, সামেশন এফআই এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই এক্সআই বাই এন হোল স্কোয়ার। এখানে আমরা মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে যেভাবে পারো, ভেদাঙ্ক আসলে প্রথমে পরিমিত ব্যবধান নির্ণয় করবে, পরে পরিমিত ব্যবধানকে বর্গ করে ভেদাঙ্ক নির্ণয় করবে, অথবা সরাসরি ভেদাঙ্কের সূত্র প্রয়োগ করে ভেদাঙ্ক নির্ণয় করবে। এবার আসলে বিভেদাঙ্ক সিগমা বাই এক্স বার ইন্টু 100। সিগমা মানে পরিমিত ব্যবধান, এক্স বার মানে গাণিতিক গড় আমরা বের করে রেখেছি এর আগেই, ইন্টু 100। এখানে মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব 16.34। এরপরে আসো চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়। তো আমাদের চতুর্থক ব্যবধানের জন্য যা প্রয়োজন একেবারে মধ্যকের মতো সূত্রটা প্রয়োগ করতে হয়। আমরা জানি n/4 ইন্টু 1 এর মান যে শ্রেণীতে অবস্থিত সেই মানটাই হলো আমাদের চতুর্থক শ্রেণী। তার n/4 ইন্টু 1 হলে সেটা হবে আমাদের Q1 অর্থাৎ প্রথম চতুর্থক, আর n/4 ইন্টু 3 এর মান যে শ্রেণীতে পড়ে সেটা হবে আমাদের তৃতীয় চতুর্থক। তো আমাদের এখানে 15 এসেছে, অতএব আমরা বলতে পারবো 15তম পদের মান প্রথম চতুর্থক হবে, যা আমাদের আছে 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। আমরা সূত্র লিখব Q1 equal to L1 plus n/4 into 1 minus fc by fm into d। যথারীতি আমরা আগের মতোই সূত্রগুলো লিখব। লেখার পরে যে মান L1 এর মান অর্থাৎ চতুর্থক প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা n/4 into 1, এটার মানটা আমরা আগে বের করে রেখেছি। fc আমরা জানি চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, fm চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, আর ডি হল শ্রেণী ব্যবধান। আমরা মানগুলো ফাঁসে লিখে ক্যালকুলেশন করব। এরপর অনুরূপভাবে আমরা টেস্ট করব তৃতীয় চতুর্থকের জন্য n/4 into 3। তাহলে আমাদের এখানে আসে 45। তাহলে 45 আমাদের কোন শ্রেণীতে পড়ে সেটা আমরা দেখি যোজিত গণসংখ্যা দেখে। আবার বলতে আসি মধ্যক, প্রথম চতুর্থক, তৃতীয় চতুর্থক। আমরা যদি যোজিত গণসংখ্যার অবস্থান দেখে আমরা বুঝবো যে এটা কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে 45তম পদের মান আমরা পেয়ে যাব, আমাদের সেটা 71 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে আমরা শেষ পর্যন্ত তৃতীয় চতুর্থক পেয়ে যাব 81।
তাহলে আমরা প্রথম চতুর্থক এবং কি তৃতীয় চতুর্থক পেয়ে গেলাম। এরপরে আসো আমাদের, আমরা এখন চতুর্থক ব্যবধান নির্ণয় করব। Q3 মাইনাস Q1 বাই 2, চতুর্থক ব্যবধানাঙ্ক Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করব, শেষ পর্যন্ত পেয়ে যাব 12.11%। আমাদের এই শ্রেণীকৃতের ক্ষেত্রে এটুকু পর্যন্ত। আমরা এখন আসো টাইপ 4 অর্থাৎ কয়েকটি থিওরি আকারে প্রশ্ন শিখি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, বেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয়। আমরা ধরে নিচ্ছি চলক xi প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সূচিত করে। যেহেতু প্রথম n সংখ্যক, তো আমরা জানি 1 থেকে শুরু, যেহেতু xi মানে x1 মানে প্রথমটা, তাহলে আমরা এই কারণে লিখে ফেলছি যেখানে x1 = 1, x2 = 2, x3 = 3 ডট ডট দিয়ে xn = n। আমরা গড় নির্ণয়ের সূত্র জানি, যেহেতু এটা একটি অশ্রেণীকৃত তথ্য, আমরা সূত্র জানি গড় সমান সামেশন xi বাই n। সেই সূত্রটা আমরা লিখেছি সামেশন xi বাই n। তাহলে x1 x2 ডট ডট xn বাই n। আমরা মানগুলো বসাবো, x1 মানে 1, x2 2, x3 3 প্লাস ডট ডট n বাই n। লবে আমরা দেখে ফেললাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো আমরা এটা মুখস্থ জানি সূত্রটা। প্রথম n স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র n ইন্টু n প্লাস 1 বাই 2, আর হরে বাই n আছে। আমরা কাজ করে শেষ পর্যন্ত পেয়ে যাব n প্লাস 1 বাই 2। তাহলে আমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। তো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, যেহেতু প্রথম n স্বাভাবিক সংখ্যা 1 থেকে 5, তাহলে তোমরা এই সূত্র দিয়ে কাজ করতে পারো। তাহলে কত হবে? টোটাল 5টা 5 প্লাস 1 বাই 2। কিন্তু যদি তোমরা যে সাধারণ সূত্র দিয়ে 1 থেকে 5 পর্যন্ত যোগ করে আবার 5 দ্বারা ভাগ করো, তাহলে তোমাদের অনেক সময় লস হবে। আর এই সূত্রটা যদি জানো তাহলে তোমরা ইজিলি বের করতে পারবা। এরপরে আসো ভেদাঙ্ক। আমরা সূত্র জানি সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। তা আমরা এটাও জানি সামেশন xi বাই n মানে গড়। আমরা লবে লিখে ফেলছি প্রথম অংশে সামেশন xi স্কয়ার মানে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস ডট ডট xn স্কয়ার বাই n। আর গড়ের মানটা আমরা লিখে ফেলছি সামেশন xi বাই n মানে এটার মানটা আমরা একটু আগে বের করেছি n প্লাস 1 বাই 2। আর যেহেতু বর্গ আছে বর্গ লিখব। আর যদি তোমাদের এটা বের করা না থাকে তাহলে এখানেও ওই যে সূত্রটা লিখবে, অর্থাৎ প্রথম অংশে যেভাবে গড় নির্ণয় করেছি সূত্র লিখে মান বসে কাজ করতে হবে। যাক, আমরা x1 x2 x3 xn এর মান বসাবো। তাহলে প্রথম অংশ লব হয়ে গেছে প্রথম n স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তা আমরা এই সূত্রটা জানি প্রথম n স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর আমাদের হরে n আছে, এখান থেকে আমরা কাজ করব। কাজ করে আমরা ভগ্নাংশ উল্টে কাজ করব। আমরা পেয়ে গেলাম n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর দ্বিতীয় অংশ আছে মাইনাস n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের দুটো অংশ থেকে আমাদের n প্লাস 1 বাই 2 কমন আসে, আমরা কমন নিয়ে এসেছিলাম। বাকি থাকে 2n প্লাস 1 বাই 3 মাইনাস n প্লাস 1 বাই 2। আমরা লসাগু করব। লসাগু করে আমরা এটুকু পেলাম। শেষ পর্যন্ত আসলো n প্লাস 1 বাই 2 ইন্টু n মাইনাস 1 বাই 6, দ্যাট ইজ n স্কোয়ার মাইনাস 1 বাই 12। তাহলে প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক। তাহলে এই সূত্রটা যদি আমরা আয়ত্তে রাখতে পারি তাহলে দেখা যায় যে আমাদের অনেকগুলো বহু নির্বাচন এই সূত্র দিয়ে খুব ইজিলি শেষ করা যায়। এরপরে আসো বিভেদাঙ্ক সিগমা বাই এক্স বার ইন্টু 100। সিগমা মানে পরিমিত ব্যবধান, তা আমরা একটু আগে বের করে এসেছি। আমরা ভেদাঙ্ক বের করেছি, তো ভেদাঙ্কের বর্গমূল পরিমিত ব্যবধান, এই কারণে বর্গমূল লিখলাম। আর এক্স বার আমরা হরে n প্লাস 1 বাই 2 লিখলাম ইন্টু 100। আমরা এখান থেকে রুটের ভিতরে উৎপাদকের সূত্র লিখলাম
আমরা এটা না দেখালেও পারি, আশা করি এরকম ক্যালকুলেশন তোমরা এখন বুঝো। তারপরে রুটের দুইটা উৎপাদককে আমরা আলাদা করে দিয়ে আসলাম। আর আমাদের রুট n+1কে আমরা লিখতে পারি √n+1 √n+1, দুটা গুণ করলে আমাদের পূর্বেটা অর্থাৎ n+1 থেকে যায়। তো আমরা এখন একটা √n+1 বাদ দিতে পারি, আর একটা 2 বাদ যাবে, তাহলে 1/√3 √n-1/n+1 × 100। তোমরা আবার এখানে 100-র সাথে কোনো কাজ করবে না, 100-100-এর জায়গায় পড়ে থাকবে, তোমরা শুধু অন্য অংশটার কাজ করবে। এরপরে আসো, কোনো একটি ক্রিকেট মৌসুমে দুইজন ব্যাটসম্যান এ ও বি এর 5টি খেলার স্কোর দেওয়া হলো। এর স্কোর দেওয়া আছে, বি এর স্কোর দেওয়া আছে। তোমরা এখানে অনেকে ভুল করে ফেলে, পরীক্ষায় এরকম অঙ্ক আসলে মনে করো প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা এফ এর মান। না, আমাদের প্রথমটা এ এর স্কোর, অতএব এটাও এক্স, দ্বিতীয়টা বি এর স্কোর, এটাও এক্স। অর্থাৎ আমরা প্রথমটা এর ক্ষেত্রে স্কোর মানে এর ক্ষেত্রে এক্স এর মান, দ্বিতীয়টা বি এর ক্ষেত্রে স্কোর, বি এর ক্ষেত্রে এক্স এর মান। অর্থাৎ সোজা কথা, দুটোই আমাদের মূলত চলকে এক্স এর মান দেওয়া আছে, এখানে এফ এর মান দেওয়া নেই। আমাদের প্রশ্ন হলো, দুইজন খেলোয়াড়ের মধ্যে কার রানের স্কোর বেশি সঙ্গতিপূর্ণ, অথবা ক্রিকেট বোর্ড পরবর্তী বছরের জন্য কাকে মনোনয়ন দেওয়া উচিত, যুক্তিসহ বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্ন যদি আসে, আমরা এই টাইপের প্রশ্ন দুই রকমে আনসার করতে পারি। এক, এর স্কোরের জন্য আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব, বি এর স্কোরের জন্য পরিমিত ব্যবধান নির্ণয় করব। নির্ণয় করে যার পরিমিত ব্যবধান কম তার রানের স্কোর বেশি সঙ্গতিপূর্ণ, অতএব বোর্ড পরবর্তী বছরের জন্য তাকেই নির্বাচন করা উচিত। অথবা অন্যভাবে নির্ণয় করতে পারো, সেটা হলো কি, বিভেদাঙ্ক দিয়ে। সে একই রকম, যার বিভেদাঙ্ক কম হবে তার রানের স্কোর বেশি সঙ্গত হবে, অতএব ক্রিকেট বোর্ড তাকেই মনোনয়ন দেবে। তো তোমরা দুই ক্ষেত্রেই দিতে পারো, পরিমিত ব্যবধান দিয়েও তোমরা তোমাদের যুক্তিটা দেখাতে পারো, অথবা বিভেদাঙ্ক দিয়ে যুক্তিটা দেখাতে পারো। যেটা দিয়ে কাজ করো না কেন, মাথা রাখবে যার মান কম তার রানের স্কোর বেশি সঙ্গতিপূর্ণ হবে। আমরা 3 নম্বর প্রশ্নে যাব। দুটি অসম সংখ্যার পরিমিত ব্যবধান তাদের পরিসরের অর্ধেক। দুটি অসম অর্থাৎ অসমান সংখ্যার পরিমিত ব্যবধান তাদের পরিসরের অর্ধেক। অনেকে x1 x2 দুটি অসম সংখ্যা, যেহেতু অসম বলছে তার মানে কে বড় তা আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমি ধরে নিয়েছি x1 গ্রেটার দ্যান x2, অর্থাৎ x1টা বড়। যেহেতু পরিমিত ব্যবধান এবং পরিসর নিয়ে কথা, এখানে আমরা পরিসর পেয়ে যাব। তো আমরা জানি পরিসর মানে বড়টার থেকে ছোটটার বিয়োগফল। গড় লিখে ফেললাম, দুটার যোগফল বাই 2। আমরা পরিমিত ব্যবধান সিগমা সূত্র লিখব। একেবারে প্রথম সূত্রটা সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই 2। তোমরা দ্বিতীয়টা দিয়ে কাজ করলে হবে, তাহলে সামেশন x1 মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই 2। আমরা এক্স বারের মানটা বসিয়ে দেব। মানটা বসানোর পরে আমরা লসাগু করব লবে, তাহলে পেয়ে গেলাম 2x1 মাইনাস x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার প্লাস 2x2 মাইনাস x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার হোলে বাই 2। আমরা এখান থেকেও আবার যোগ বিয়োগ করে প্রথম অংশ পেয়ে যাবে x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা হয়ে যাবে x2 মাইনাস x1 বাই 2 হোল স্কোয়ার। দেখো x1 x2 মধ্যখানে শুধু মাইনাসের বিষয় আছে, এখানে আমরা দ্বিতীয়টা থেকে মাইনাস কমন নিয়ে প্রথমটার আকারে নিয়ে আসবো। তাহলে দ্বিতীয়টা থেকে আমরা মাইনাস কমন নিয়ে লিখে ফেলতে পারলাম x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার। আমরা লিখে ফেলবো রুট x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার হোলে বাই 2 আছে। তাহলে মানে আমরা দেখে দিলাম একই জাতীয় দুটি মান, তাহলে আমরা লিখে ফেলতে পারবো 2 ইন্টু x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার বাই 2। 2 বাদ দিতে পারবো, বাদ দিয়ে আমরা শেষ পর্যন্ত পাবো x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা স্কোয়ার রুটে বাদ দিতে পারবো, তাহলে আমাদের হয়ে যাবে x1 মাইনাস x2 বাই 2।
তার মানে x1 মাইনাস x2 হলো আমাদের পরিসরের, তাহলে আমরা লিখে ফেলতে পরিসর বাই 2। অথবা আমরা বলতে পারবো দুটি অসম সংখ্যার পরিমিত ব্যবধান তাদের পরিসরের অর্ধেক। তো আমাদের 3 প্রকারের অঙ্ক আমরা করেছি, তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো। লেকচারে আমাদের ছিল প্রথমে বিস্তারিত সূত্রের আলোচনা, এরপরে আমরা অশ্রেণীকৃতের ক্ষেত্রে 2 প্রকার অঙ্ক করেছি। একটা হলো তথ্য দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে সবগুলো বিস্তার পরিমাপ বের করেছি। দ্বিতীয় প্রকার অঙ্ক ছিল আমাদের চলক এবং গণসংখ্যা দেওয়া থাকবে, সেটাও একটা অশ্রেণীকৃত, সেই ক্ষেত্রে আমরা সবগুলো বিস্তার পরিমাপ বের করেছি। আজকে আমরা শ্রেণীকৃতের ক্ষেত্রে বিস্তার পরিমাপ আলোচনা করেছি এবং বিস্তার পরিমাপের পরে 3টি প্রশ্ন আলোচনা করেছি। এগুলো তোমাদের সৃজনশীলে আসতে পারে, আর সৃজনশীল ছাড়া প্রত্যেকটা প্রশ্নের সর্বশেষে যে সূত্র আকারে যা পেলাম তোমাদের বহু নির্বাচনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এগুলো দিয়েই তোমরা বহু নির্বাচনে যদি কাজ করতে পারো তাহলে তোমাদের দেখবে যে বহু নির্বাচনে অনেক ছোট হয়ে যাবে। কিন্তু আর তোমরা যদি এগুলো এগুলো দিয়ে না করে সরাসরি সূত্র দিয়ে কাজ করো, দেখবা যে তোমাদের অনেক সময় কি অঙ্ক বড় হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমরা প্রত্যেকটাকে বিশেষ করে সর্বশেষ 3টি প্রশ্নের প্রত্যেকটা সূত্র আয়ত্তে রাখবে, তাহলে তোমরা খুব সহজেই আনসার করতে পারবে বহু নির্বাচনীগুলো। তো 3 প্রকারের বিস্তার আর 2টা আমাদের দুটি লেকচার আমাদের সম্পূর্ণ হলো। তোমরা লেকচার 2টা ভালোভাবে আয়ত্তে রাখবে, আশা করি বিস্তার পরিমাপের প্রশ্নে কারো সমস্যা হবে না। আর আমাদের মাথায় রাখবে বিস্তার পরিমাপের প্রশ্নটা আমাদেরকে অবশ্যই আনসার করতে হয়, তাহলে আমাদের দেখা যায় যে ফুল আনসার করা সম্ভব এবং ফুল নাম্বার পাওয়া সম্ভব হয়। তো এইটুকু, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।